আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে ঐতেরেয় আরণ্যকে, আইনি আকবরীতে, মহাভারত। উত্তর হবে ঐতেরেয় আরণ্যকে। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস, আবুল ফজল, কৌটিল্য না বাণভট্ট। উত্তর হবে কৌটিল্য। পরের প্রশ্ন, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, সামন্ত, কর্মচারী না শাসক। উত্তর হবে প্রতিনিধি। পরের প্রশ্ন, গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন ধৈ, গোবর্ধন, শরণ, জয়দেব। উত্তর হবে জয়দেব। পরের প্রশ্ন, পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম ছিল স্বর্ণমুদ্রা, কড়ি, রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা। উত্তর হবে কড়ি। তাহলে পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম ছিল কড়ি। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কত খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? তো লিখবে 1971 খ্রিস্টাব্দে। প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে গোপাল। প্রশ্ন, প্রথম খলিফার নাম কি? উত্তর লিখবে প্রথম খলিফার নাম আবু বক্কর। প্রশ্ন, পাল হাইপেন সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? উত্তর লিখবে পাল হাইপেন সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, শিল্প এবং বাণিজ্য। প্রশ্ন, নালন্দা বৌদ্ধবিহারটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিখবে নালন্দা বৌদ্ধবিহারটি বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত। বিক্রমশীল মহাবিহার কত বছর টিকেছিল? লিখবে 500 বছর। 3 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বর্তমানে বাংলার কোন অঞ্চল গৌড় নামে পরিচিত? তার সঙ্গে রয়েছে গৌড়ের রাজধানী কোথায় ছিল? লিখবে প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল গৌড়। ভাগীরথীর পশ্চিম পারে বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল প্রাচীনকালের গৌড়। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। প্রশ্ন, কে কখন গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করতে? লিখবে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। তিনি বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযোগ চালান। এই অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? লিখবে আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। দিব্য বা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহের আরও দুজন নেতা ছিলেন রুদক এবং ভীম। সামন্ততন্ত্র বলতে কী বোঝো? মধ্যযুগের ভারতীয় সমাজে এক বিশেষ গোষ্ঠীর রাজকর্মচারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় তাদের নগদ বেতন না দিয়ে জমি দেয়া হতো। সেই জমির রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয়। তাছাড়া তারা গ্রামের শাসন এবং বিচার কার্যের দেখাশোনাও করত। রাজা গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে এর ফলে একটি স্তর ভেদ তৈরি হয়েছিল সমাজে। এই ধরনের গড়ে ওঠা ব্যবস্থায় সামন্ততন্ত্র নামে পরিচিত। প্রশ্ন, ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কী বোঝায়? উত্তর লিখবে দক্ষিণ ভারতে মূলত চোল শাসনকালে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমি দানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয় বা বলা হতো। 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3 করে। 4 থেকে 5টি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। প্রথম রয়েছে গৌড়তন্ত্র বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো লিখবে গৌড় রাজা শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক শ্রেণীর কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজকর্ম করত সেই সব কাজের দায়িত্ব গ্রহণ করে। ফলে গৌড় রাজ্যে এক নতুন ধরনের শাসন ব্যবস্থা গড়ে ওঠে। সেখানে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রামান্তর পর্যন্ত প্রশাসন কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হতো।
বলেছে মৎস্যন্যায় কি উত্তর লিখবে? শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের উত্তর মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর ধরে বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার চলেছিল তাকে মৎস্যন্যায়ের যুগ বলা হয়। আক্ষরিক অর্থ: মৎস্যন্যায় শব্দটির আক্ষরিক অর্থ হলো মাছের মতো আচরণ। কৌটিল্যের অর্থশাস্ত্রে মৎস্যন্যায়ের উল্লেখ আছে। প্রকৃত অর্থ: পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, শশাঙ্কের মৃত্যুর পর তেমনই শক্তিশালী লোক দুর্বল লোকেদের উপর অত্যাচার করে। এই অরাজক অবস্থায় মৎস্যন্যায় নামে পরিচিত। অবসান: শেষ পর্যন্ত বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করে। এর ফলে মৎস্যন্যায় যুগের অবসান ঘটে এবং পাল বংশের রাজত্ব শুরু হয়। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল ও সেন যুগে কর ব্যবস্থা কেমন ছিল? ভূমিকা: পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। এক, কৃষি কর: রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বাণিজ্য কর: বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। অন্যান্য এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপর কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের উপর কর চাপানো হতো। রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এক, কবি জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তার রচিত কাব্যের নাম হল গীত গোবিন্দম। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। ধৈ: তার রাজসভার আর এক কবি ধৈ লিখেছেন পবনদূত কাব্য। পঞ্চরত্ন: জয়দেব ও ধৈ সহ আরও 3জন কবি গোবর্ধন, উমাপতিধর এবং স্বয়ং লক্ষণ সেনের সভা অলঙ্কৃত করেছিলেন। এই 5জন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলাউদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই লিখেছিলেন। লক্ষণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। প্রথম, পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়? ভূমিকা: পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবন ছিল সহজ ও সরল। জীবনযাপনের ধরন: 1, জীবিকা: পাল ও সেন যুগে সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল। বেশিরভাগ মানুষের জীবিকা ছিল কৃষি। এছাড়াও অনেক মানুষ শিল্প ও বাণিজ্যের কাজ থেকে তাদের জীবিকা চালাতো। সমাজ ব্যবস্থা: সমাজে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হতো। তারা খুব বেশি সামাজিক সুযোগ সুবিধা পেত না। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর অনমনীয় হয়ে পড়েছিল। খাদ্যাভ্যাস: পাল ও সেন যুগে বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত। গরম ভাতে গাওয়া ঘি, তার সঙ্গে মৌরলা মাছ, নালতে শাক, সরপরা দুধ আর পাকা কলা ইত্যাদি থাকতো। গরিব লোকেদের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাকসবজি যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি। পোশাক পরিচ্ছদ: পাল হাইপেন সেন যুগে পুরুষেরা সাধারণত ধুতি ও নারীরা শাড়ি পরত। এছাড়া নারী ও পুরুষ উভয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করত। ধর্ম: পাল যুগের মানুষেরা বৌদ্ধ ধর্মের অনুরাগী হলেও সেন যুগের মানুষেরা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। উপসংহার: সমাজে বিত্তশালী ও ক্ষমতাশালী মানুষেরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকলেও সাধারণ মানুষদের জীবনযাত্রা সুখকর ছিল না। অনেককেই চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে হতো। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। ভূমিকা: প্রাচীন ভারতে শিক্ষার প্রসারে যে বৌদ্ধবিহারটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা হলো নালন্দা মহাবিহার। প্রতিষ্ঠা: বর্তমান ভারতের বিহার রাজ্যে পাটনা জেলার অন্তর্গত রাজগিরের কাছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পৃষ্ঠপোষকতা: নালন্দা মহাবিহার হর্ষবর্ধন ও পাল রাজাদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা ছাড়াও শুধু সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। প্রবেশিকা পরীক্ষা: নালন্দা মহাবিহারে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। ছাত্র শিক্ষক: নালন্দা মহাবিহারের ছাত্রদের নির্খরচায় খাবার, জামা কাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষুক এখানে থাকত। তার মধ্যে 500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। বিদেশি শিক্ষার্থী: সুদূর তিব্বত, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এই মহাবিহারে পড়তে আসতো। তার মধ্যে চীন দেশে ছাত্রদের শিক্ষাদানের জন্য বেশি তহবিলের বন্দোবস্ত ছিল। হিয়েন সাংও এই বিহারে শিক্ষালাভ করেছিলেন।
পাঠ্যসূচি। নালন্দা মহাবিহারের পাঠ্যসূচিতে ছিল বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি। পতন: ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। উপসংহার: নালন্দা মহাবিহারের শিক্ষার্থীদের খ্যাতি একসময় সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। 2014 সালে বিহারের রাজগীরে ধ্বংসপ্রাপ্ত নালন্দার পাশে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।